প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 অর্থাৎ গুণিতক এবং গুণনীয়ক যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা সমাধান করব। তো গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে কিন্তু আমরা ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীতেও কিন্তু একদম বিস্তারিতভাবে জেনেছি। তো এখন আবার তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের কি অধ্যায়টা বুঝতে অনেকটা কি সুবিধা হয়। তো প্রথমে আমরা কি জানবো? গুণিতক সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে গুণিতকটা কি? গুণিতক হচ্ছে আমি একটা সংখ্যা নিলাম 3, তো আমাকে বলা হলো যে 3 এর গুণিতকগুলো কি বের করো। তাহলে একটা সংখ্যাকে অর্থাৎ এই 3 কে যদি আমি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 3 এর গুণিতক পাবো। মানে কোনো ভগ্নাংশ বা দশমিক মান ছাড়া যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, ধরো আমি 3 কে 1 দ্বারা গুণ করলাম, তাহলে 3 1 কে কত? 3। এরপর এটা দেখো 3 কে 1 অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে 3 এর গুণিতক কিন্তু 3। তাহলে 3 কে যদি আবার আমি 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে কত পাচ্ছি? 6। তাহলে এই যে 2 দ্বারা গুণ করলাম এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে 2 দ্বারা গুণ করলাম তাহলে পাইলাম কত? 6। তাহলে 6 কিন্তু 3 আর কি একটা কি গুণিতক। এভাবে যদি আমি 3 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3 কে কত? 9। তাহলে 9 কিন্তু 3 এর কি গুণিতক। এরপর 4 দ্বারা গুণ করলে 3 4 এ 12। তাহলে এই যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম তাহলে 3 4 এ কত পাচ্ছি? 12। তাহলে 12 কিন্তু কি 3 এর কি একটা কি গুণিতক। আবার যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 3 5 এ কত? 15। তাহলে 15 কিন্তু 3 এর কি একটা গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে 3 এর গুণিতক গুলো পেয়ে গেলাম যে 3 এর 3 1 কে 3, এই যে 1 দ্বারা গুণ করে 3 পাইছি, 2 দ্বারা গুণ করে 6 পাইছি, 3 দ্বারা গুণ করে 9 পাইছি। এগুলো কিন্তু 3 এর গুণিতক। তো আমি যদি আবার 3 কে যদি 10 দ্বারা 15 দ্বারা এরপর যদি 7 দ্বারা যে কোনো মান দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু 3 এর গুণিতক কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে গুণিতকটা কি আমরা কিন্তু বুঝতে পারলাম যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হবে কি ওই সংখ্যার কি গুণিতক। অর্থাৎ এখানে 3 কে দেখো আমি 2 দ্বারা গুণ করছি, করার ফলে 6 পাইছি। এই 6 কি 3 এর গুণিতক, কারণ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা জানতে হবে কি সাধারণ গুণিতক। ঠিক আছে, তো সাধারণ গুণিতক বুঝতে হলে আমাদের আরো একটা মান লাগবে। ধরলাম আমরা একটা মান নিলাম 4, তাহলে 4 এর গুণিতক গুলো যদি আমাকে বের করতে বলা হয় তাহলে এভাবে কিন্তু আমি বের করতে পারবো যে কি 4 1 কে কত? 4, 4 দুগুণে কত? 8। এরপর 3 4 এ কত? 12। তাহলে এই যে 4 পাইলাম, 8 পাইলাম, 12 পাইলাম, এগুলো কিন্তু 4 এর কি গুণিতক। কারণ 4 কে এগুলো কি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি, করার ফলে এই মানগুলো পাইছি। তাহলে 4 8 12 এগুলো কিন্তু 4 এর হবে কি গুণিতক। এরপর যে 4 কে যদি আমি 4 দ্বারা গুণ করি 4 4 এ 16। এরপর 4 5 এ 20 বা কি 20। তাহলে এগুলো কিন্তু 4 এর গুণিতক পেয়ে গেলাম আমি। তাহলে আশা করি গুণিতক কিন্তু তোমরা বুঝতে পারছো। তো এখন এখানে সাধারণ গুণিতকটা কি? সাধারণ গুণিতক, তাহলে আমরা যদি এখানে লিখি এই যে 3 এর গুণিতক কিন্তু আমরা এগুলো পাইছি এবং 4 এর গুণিতক কিন্তু আমরা এগুলো পাইছি। তো এখন আমরা জানবো সাধারণ গুণিতকটা কি। তাহলে এখানে যদি লিখি যে 3 এবং 4 এর সাধারণ গুণিতক, তাহলে 3 এবং 4 এর সাধারণ গুণিতক গুলো কি? আমরা এই যে 3 এর গুণিতক গুলো পাইছি এই পাশে, 4 এর গুণিতক গুলো পাইছি এগুলা। তো এখন সাধারণ গুণিতক কি? সাধারণ মানে যে মানটা কি উভয় পাশে আছে সেগুলো কি সাধারণ গুণিতক। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 6 9 12 15 এগুলো আছে, এখানে 4 8 12 16 20 এগুলো 4 এর গুণিতক আছে। তাহলে 3 এবং 4 এর সাধারণ গুণিতকটি, সাধারণ মানে কি যে এটা কি যে দুইটা মানে কি দুই অর্থাৎ কি একই মানে কি দুই পাশে আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 12, এই দেখতে পাচ্ছি 12 আর এই পাশে দেখতে পাচ্ছি 12। তাহলে এই যে 3 এর গুণিতকের মধ্যে 12 আছে, 4 এর গুণিতকের মধ্যে কিন্তু 12 আছে। তার মানে 3 এবং 4 এর সাধারণ গুণিতক কিন্তু 12। তাহলে আমরা একটা সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম 12। ঠিক আছে, তো আমরা যদি আরো যদি নাম মানে এই যে 3 এর গুণিতক গুলো বের করি এবং 4 এর গুণিতক গুলো বের করি তাহলে কিন্তু আমরা লসাগুটা শিখতে পারবো যে লসাগুটা কি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি 3 এর আরো যদি গুণিতক বের করি, এখানে 3 6 কত হবে? 3
6 কত হবে 18, 3 7 কত হবে 21, এরপর হচ্ছে 3 8 কত হবে 24, এরপর 3 9 কত হবে 27। আমরা কিন্তু নামতা সবাই জানি 3 10 30। আর এরকম পাইলাম। আবার এই পাশে যদি আমরা 4 এর গুণিতকগুলো আবার বের করি, যে 4 গুণ কত 6, 4 6 কত 24, 4 7 28, 4 8 32, এরপর হচ্ছে 4 9 36, 4 10 40। তাহলে আমরা এই 10 পর্যন্ত গুণ করলাম। আমরা কিন্তু আরো গুণিতক বের করতে পারবো। 3 এর সাথে 11, 3 এখানে 10 হবে, ঠিক আছে, এখানে 3 10 কত 30। তাহলে এখানে দেখো, এখানে 3 এর সাথে 11 গুণ করলে কিন্তু আমরা হচ্ছে 3 এর গুণিতক পাবো, 12 গুণ করলে 3 এর গুণিতক পাবো। এভাবে যদি করতেই থাকি তাহলে কিন্তু গুণিতকগুলো পেতেই থাকবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমরা আরো করার ফলে এখানে কিন্তু আরো সাধারণ গুণিতক কিন্তু পাচ্ছি এখানে, যেটা হচ্ছে দুই পাশে আছে। দেখো এখানে 3 এর গুণিতকের ভিতরে কি 24 পাচ্ছি, এখানে 4 এর গুণিতকের ভিতরে কিন্তু আমরা 24 পাচ্ছি। তার মানে এখানে যে 12 আমরা সাধারণ গুণিতক পাইলাম 3 এবং 4 এর, এই যে 3 এবং 4 এর কিন্তু সাধারণ গুণিতক এখানেও কিন্তু পাইলাম হচ্ছে কি 24। তাহলে দেখো এখানে কিন্তু 3 এবং 4 এর সাধারণ গুণিতক 12 এবং 24 পাইলাম। আমরা যদি ধারাবাহিকভাবে আরো যদি বের করতে থাকি তাহলে কিন্তু আরো কিন্তু হচ্ছে কি সাধারণ হচ্ছে কি গুণিতকগুলো কিন্তু পেয়ে যাব। তো আমি আর বের করতেছি না, এই পর্যন্তই দেখালাম। তো এখন লসাগুটা কি? লসাগুটা হচ্ছে লসাগু সমান হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে কি ছোট, সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটা থাকবে সেটা হবে কি লসাগু, বা হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ হচ্ছে কি গুণিতক। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমরা কিন্তু 3 এবং 4 এর হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু পেলাম 12 এবং 24। এরপর আরো কিন্তু গুণ করলে কিন্তু পাবো, কিন্তু এই দুইটাই লিখছি। তো দুইটার মধ্যে দেখো সবচেয়ে ছোট কোনটা? ছোট কিন্তু হচ্ছে 12। তাহলে এই 12ই কিন্তু হবে আমাদের হচ্ছে কি লসাগু। 3 এবং 4 এর হচ্ছে কি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক আছে এটা কিন্তু হবে 12। তাহলে আমরা লিখি যে লসাগু 3 এবং 4 এর লসাগু বা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কত 12। এই যে 12 কিন্তু লিখে দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে কি শিখলাম? দেখো আমরা কিন্তু গুণিতকটা কি সেটা শিখলাম, এবং সাধারণ গুণিতকটা কি সেটা বের করা শিখলাম। এরপর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি এটা কিন্তু জানলাম। তো এখন আমরা কি জানবো? গুণনীয়ক সম্পর্কে জানবো। এই যে গুণনীয়ক সম্পর্কে জানবো, গুণনীয়কটা কি। তো গুণনীয়কটা বুঝতে হলে দেখো এখানে আমি একটা সংখ্যা নিলাম 8। তাহলে 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? পূর্ণ সংখ্যা দ্বারা। তাহলে দেখো 8 কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। এরপর হচ্ছে আর কারণ হচ্ছে 8 কে 8, তারপর 2 দ্বারা ভাগ করা যায়। 4 দোকানে কত হবে 8। তাহলে 3 দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না। এরপর 4 দ্বারা ভাগ করা যায়, কারণ 4 দোকানে কত 8। এরপর 5 দ্বারা ভাগ করা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, 8 দ্বারা কিন্তু ভাগ করা যায়। তার মানে 8 কে কত হচ্ছে 8। তাহলে দেখো এই যে 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 2 3 4। তাহলে এই যে সংখ্যাগুলো দ্বারা কিন্তু 8 কে হচ্ছে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাগুলোই কি 8 এর হচ্ছে কি গুণনীয়ক। এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলোই হচ্ছে কি 8 এর হচ্ছে কি গুণনীয়ক। ঠিক আছে, এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু নিঃশেষে কিন্তু বিভাজ্য থাকে না। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কি 8 এর হচ্ছে গুণনীয়ক। সে আমি আরো একটা সংখ্যা দিলাম হচ্ছে কি 12। তাহলে 12 কে কত দ্বারা ভাগ করা যায়? আমরা জানি 12 কে 12, তার মানে 1 দ্বারা কিন্তু 12 কে ভাগ করা যায়। 2 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ যায়, কারণ 6 দোকানে হচ্ছে কি 12। তাহলে 2 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 3 4 এ কত 12। 4 দ্বারা যায়, কারণ 3 4 এ হচ্ছে কি 12। এরপর 5 দ্বারা ভাগ করা যায় না। 6 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, কারণ হচ্ছে 6 দোকানে 12। এরপর 7 দ্বারা যায় না, 8 দ্বারা ভাগ করা যায় না 12 কে, 9 দ্বারা যায় না, 10 11 12 দ্বারা কিন্তু হচ্ছে ভাগ করা যায়, কারণ আমরা জানি 12 কে কত হয় 12। তাহলে এই যে মানগুলো আমরা পাইলাম এগুলো কিন্তু হচ্ছে 12 হচ্ছে গুণনীয়ক, বা 12 কে হচ্ছে কি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় বা অঙ্কগুলো দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে দেখো এই যে 12 এর
গুণনীয়ক। তাহলে এই যে এগুলো কিন্তু আমি পাইলাম হচ্ছে 8 এর গুণনীয়ক, এরপর এগুলো পাইলাম কিন্তু আমি হচ্ছে কি 12 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখন আমরা সাধারণ গুণনীয়কটা বের করব। তাহলে সাধারণ গুণনীয়কগুলো কি এখানে দেখি যদি, যে 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক মানে কি, মানে সাধারণ এই যে 8 এর গুণনীয়ক পাইলাম আমরা এগুলো এবং 12 এর গুণনীয়ক পাইলাম এগুলো। তাহলে সাধারণ কথাটা কি, সাধারণ মানে হচ্ছে যেই গুণনীয়কটা 8 এর মধ্যেও আছে 12 এর মধ্যেও আছে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আছে, এই যে সাধারণ গুণনীয়ক আছে, কিন্তু এই যে এর ভিতরে 1 আছে, 8 এর যে গুণনীয়ক আছে এর ভিতরে 1 আছে, 12 এর গুণনীয়কের ভিতরে কিন্তু 1 আছে। এরপর 2 আছে 8 এর গুণনীয়কের ভিতর, 12 এর গুণনীয়কের ভিতরে কিন্তু 2 আছে। এরপর 3 হচ্ছে 12 এর গুণনীয়কের ভিতরে আছে, 8 এর মধ্যে নাই, তার মানে এটা সাধারণ গুণনীয়ক হবে না। এরপর 4 দেখতে পাচ্ছি 8 এর গুণনীয়কের ভিতরে আছে, এবং এখানে দেখতে পাচ্ছি 12 এর গুণনীয়কের ভিতরে 4 আছে। এরপর আর কিন্তু হচ্ছে কোনো সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি না, তার মানে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক পাচ্ছি কত, 1 2 আর হচ্ছে কত 4। তাহলে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক পাইলাম কত, 1 2 4, যেটা হচ্ছে কি দুইটার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিন্তু গুণনীয়ক কেমনে বের করতে হয় সেটা কিন্তু বুঝতে পারলাম, এবং হচ্ছে সাধারণ গুণনীয়ক কোনগুলা মানে কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু শিখলাম। তো আমাদের এখন শিখতে হবে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি গসাগু, গসাগু এর পূর্ণ রূপ হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ কথাটা অর্থ কি, গরিষ্ঠ মানে কি বড়। ঠিক আছে, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে এই যে এখানে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক আমরা পাইছি এই যে 1 2 4, তাহলে গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক গুলো এই তিনটা, তাহলে এই তিনটার মধ্যে গরিষ্ঠ বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটা কোনটা, আর এই যেখানে দেখতে পাচ্ছি 4, তার মানে এখানে গসাগু কত হবে, গসাগু হবে হচ্ছে কিন্তু 4। ঠিক আছে, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত, এই যে 4। তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা কিন্তু এখানে শিখলাম হচ্ছে গুণিতকগুলো কেমনে বের করতে হয়, গুণিতকগুলো কি, এবং হচ্ছে কি সাধারণ গুণিতক কি, এরপর হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, এইগুলো শিখলাম। আর এখানে শিখলাম হচ্ছে গুণনীয়কটা কি, গুণনীয়ক কিভাবে বের করতে হয় এটাও জানলাম। এরপর হচ্ছে কি সাধারণ গুণনীয়ক শিখলাম, এরপর হচ্ছে গসাগু বা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিন্তু শিখলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে এটুকু কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা মৌলিক উৎপাদকটা কি সেটা সম্পর্কে জানবো। তো মৌলিক উৎপাদকে কোনো সংখ্যা কিভাবে প্রকাশ করা হয় সেটাও দেখবো। তো মৌলিক উৎপাদকটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যাটা কি, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে কি বললাম, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। উদাহরণ হিসেবে যদি আমি একটা সংখ্যা নেই, দেখো এখানে 2 নিলাম, তাহলে এই 2কে কিন্তু হচ্ছে দেখো 1 এবং হচ্ছে ওই সংখ্যা অর্থাৎ এই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তার মানে কিন্তু এই 2 হচ্ছে কি একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এরপর যদি আমি উদাহরণ হিসেবে 3 নেই, তাহলে 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ হচ্ছে 3কে 1 এবং হচ্ছে ওই সংখ্যা 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেজন্য 3ও কি একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপর হচ্ছে যদি আমি নেই 5, তাহলে 5কে কিন্তু 5ও একটা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 5কে 1 এবং হচ্ছে কি ওই সংখ্যা ছাড়া অর্থাৎ 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেজন্য একটা এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এটার সাথে যৌগিক সংখ্যা বোঝা উচিত, কারণ তাহলে তোমরা কি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে পারবে। যেমন আমি একটা সংখ্যা নিলাম 6, তাহলে 6কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 6কে 6, 2 দ্বারাও কিন্তু ভাগ করা যায়, তাহলে 3 দোকানে 6, তাহলে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দোকানে 6, এরপর 6 দ্বারাও কিন্তু ভাগ করা যায়, 6কে কি 6। তাহলে দেখো এই 6 যে আমরা পাইলাম এটাকে কিন্তু
এই যে 1 এবং ওই সংখ্যা অর্থাৎ 6 ছাড়াও আরো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায়, তাহলে এটাকে আমরা কি বলবো, এই 6 কে বলবো আমরা হচ্ছে কি যৌগিক সংখ্যা। আর এখানে দেখো মৌলিক সংখ্যা 2 3 5 এই সংখ্যাগুলোকে অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তার মানে 2 3 5 এগুলোকে হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর হচ্ছে এই দেখো এই 6 কে যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, সেজন্য এই 6 কি একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, আর এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা কিন্তু আমরা চিন্তা পারলাম যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আরো একটা বিষয় জানা উচিত, 1 যে আছে অনেকে মনে করতে পারে 1 হচ্ছে কি মৌলিক সংখ্যা কিনা, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ হচ্ছে 1 এর শুধুমাত্র একটা গুণনীয়ক আছে, 1 কিন্তু নিজেই, তাহলে সেজন্য কি 1 কিন্তু হচ্ছে কি মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা যদি একটা যৌগিক সংখ্যা নেই, যেমন হচ্ছে ধরলাম নিলাম হচ্ছে কত 4, 4 কি হচ্ছে 4 একটা যৌগিক সংখ্যা অর্থাৎ এটা কি মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাকে দেখো আমরা মৌলিক সংখ্যা নয় এখানে এটা যদি প্রমাণ করতে চাই, 4 কি কিন্তু 1 দ্বারাও ভাগ করা যায়, 4 একে 4, এরপর হচ্ছে কি 2 দ্বারাও ভাগ করা যায়, এরপর হচ্ছে কি 4 দ্বারাও কিন্তু হচ্ছে কি ভাগ করা যায়, 4 একে 4, এরপর হচ্ছে কি আবার হচ্ছে কি 2 দ্বারাও কিন্তু ভাগ করা যায়, তাহলে এখানে লিখলাম কত 2, তাহলে এগুলো কি হচ্ছে 4 এর হচ্ছে কি গুণনীয়ক। তাহলে দেখো 4 কি কিন্তু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে এটা কি যৌগিক সংখ্যা। তো এখন এই 4 কে যে আমরা এইভাবে লিখলাম, তো এটাকে কিন্তু অন্যভাবে প্রকার লেখা যায়, যেমন হচ্ছে দেখো আমরা কিন্তু 2 গুণন 2 লিখতে পারি, তাহলে কিন্তু 4 হয়ে যাচ্ছে, এই যে 4 হয়ে যাচ্ছে, 2 গুণন কিন্তু 2 লিখতে পারি, তাহলে কিন্তু এখানে কিন্তু 4 হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই যৌগিক সংখ্যাকে কিন্তু আমরা এমন ভাবে প্রকাশ করলাম, দুইটা মৌলিক সংখ্যার গুণন হিসেবে কিন্তু প্রকাশ করলাম। এই যে এখানে দেখলাম যে 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তো দেখো দুইটা মৌলিক সংখ্যার কিন্তু এখানে গুণ করে কিন্তু এখানে কিন্তু 4 পেলাম, তার মানে এটাকে কিন্তু আমরা হচ্ছে কি মৌলিক উৎপাদকে প্রকাশ করলাম, মৌলিক উৎপাদকে প্রকাশ করলাম। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম 6, তাহলে 6 কে আমরা কিন্তু এই যে 1 2 3 6 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা কি একটা যৌগিক সংখ্যা। তাহলে এটাকে দেখো আমরা কিন্তু 2 গুণন 3 তাহলে এইভাবে প্রকাশ করতে পারি, কারণ হচ্ছে 3 দোকানে হচ্ছে 6, তো তাহলে দেখো এই যে 3 দোকানে 6 অর্থাৎ এইভাবে আমরা প্রকাশ করলাম, তাহলে দেখো এখানে 2 কি একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, 3 ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, তার মানে এখানে 6 কে কিন্তু দুইটা মৌলিক সংখ্যার গুণ হিসেবে কিন্তু প্রকাশ করছে, তার মানে এটা হচ্ছে কি এই পদ্ধতিতে যে প্রকাশ করলাম, এই পদ্ধতিকে আমরা কি বলবো, মৌলিক উৎপাদকে কিন্তু হচ্ছে কি প্রকাশ বলবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, মৌলিক হচ্ছে কি উৎপাদকে প্রকাশ। ঠিক আছে, তার মানে যদি আমরা দেখো 12 কে যদি ভাগ করি এভাবে, যদি ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা করি, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা যদি 12 কে ভাগ করি, 12 কে যদি আমরা ভাগ করি, দেখো এখানে 2 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে 2 দ্বারা ভাগ যাচ্ছে, 6 দোকানে 12 করলাম, এরপর হচ্ছে 6 কে কত দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এখানে 3 দোকানে কত 6 লিখলাম, তাহলে এই যে দেখো 12 সমান আমরা হচ্ছে কত দ্বারা পাইলাম, 2 গুণ হচ্ছে 3, তাহলে এটাকে দেখো আমরা হচ্ছে কিন্তু কি করলাম, মৌলিক সংখ্যার গুণ আকারে কিন্তু প্রকাশ করলাম, 2 মৌলিক সংখ্যা, এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে কি মৌলিক উৎপাদকে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি গুণনীয়ক, এগুলো কিন্তু গুণনীয়ক, তাহলে প্রত্যেকটি গুণনীয়ক কে বলা হবে কি মৌলিক উৎপাদক। এই যে গুণনীয়ক পাইলাম, যে প্রত্যেকটি গুণনীয়ক পাইলাম, এই যে 2 2 3 এগুলো হচ্ছে কি গুণনীয়ক। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা একটু আগে শিখলাম যে গুণিতক এবং গুণনীয়কে, তখন কিন্তু আমরা শিখলাম, তাহলে এগুলো প্রত্যেকটি গুণনীয়ক, এই যে প্রত্যেকটি গুণনীয়ককে বলা হবে কি মৌলিক হচ্ছে কি উৎপাদক। তাহলে তোমরা কিন্তু মৌলিক উৎপাদকের প্রকাশ কিভাবে করতে হয় সেটা কিন্তু বুঝতে পারছো, এবং মৌলিক উৎপাদকটা কি সেটা কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে অনুশীলনীর সমস্যাতে চলে যাই, তাহলে কিন্তু বিষয়টা তোমরা আরো হচ্ছে কি খুব ভালোভাবে ক্লিয়ার হবা, এবং অনুশীলনীর সমস্যাগুলোতে আমরা কিন্তু এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু সমস্যাগুলো সমাধান করব। তো চলো আমরা সেখানে চলে যাই। তাহলে দেখো এখন আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। তো অনুশীলনীর সমস্যাতে 1 নম্বরে কি বলা আছে, লসাগু করো বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তো 1 নম্বর দেখো 15 এবং 21 এই দুইটার হচ্ছে কি লসাগু আমাদের বের করতে হবে। তো আমরা ছোট ক্লাসে কিন্তু এখানে 15 হচ্ছে কি গুণিতক গুলো বের করছি, এবং হচ্ছে 21 গুণিতক গুলো বের করছি, বের করার পর সাধারণ গুণিতক গুলো বের করছি, করার পর সবচেয়ে ছোট যে হচ্ছে কি
গুণিতকটা আছে সেটাকে কিন্তু আমরা হচ্ছে কি লসাগু বলছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন থেকে আমরা কি করব, ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা হচ্ছে কি লসাগুটা বের করবো, যেটা আমি একটু আগে দেখালাম। তো এখানে দেখো 15 আর হচ্ছে 21-এর লসাগুটা বের করতে হবে, তাহলে আমরা এইভাবে করব। তো এখানে আমরা কি করব, এমন একটা সংখ্যা দ্বারা এটাকে কি দুইটাকে ভাগ করবো, যেটা হচ্ছে কি দুইটাকে হচ্ছে কি ভাগ করা যায়, অর্থাৎ সাধারণ হচ্ছে কি সাধারণ মৌলিক গুণনীয়ক, সেটাকে আমরা হচ্ছে বের করব। তাহলে এখানে দেখো এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি দুইটাকে হচ্ছে ভাগ যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি, এখানে দেখো 2 দ্বারা কিন্তু যাচ্ছে না, 15 কেও যাচ্ছে না, 21 কেও যাচ্ছে না। এরপর যদি আমরা হচ্ছে 3 দ্বারা করি, দেখো 3 দ্বারা কিন্তু 15 কে ভাগ করা যাচ্ছে, 21 কে ভাগ করা যাচ্ছে। তাহলে দেখো এখানে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 15 কে ভাগ করা যাবে। তাহলে এখানে দেখো 3 5 কত 15, আমরা এখানে 5 লিখবো, এরপর কমা দেবো, এরপর হচ্ছে কি 21 কে 3 দ্বারা ভাগ করে 3 7 কত 21 হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু ভাগ করে কিন্তু এরকম পাইলাম যে এইরকম। তো এখন দেখো এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা আমরা হচ্ছে কি 5 এবং 7 কে ভাগ করতে পারি, 2 দ্বারা কিন্তু দুইটাই করা যায় না, 3 দ্বারাও করা যায় না, 4 দ্বারাও করা যায় না, 5 দ্বারাও করা যায় না। ঠিক আছে, তাহলে 5 দ্বারা একটাই করা যাচ্ছে, দুইটাই কিন্তু করা যাবে না। তো আমাদের এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অন্তত সেটা কি কমপক্ষে 2টা অঙ্ককে কি, অর্থাৎ 2টা সংখ্যাকে হচ্ছে কি ভাগ যায়। তো ভাগ করা যেহেতু আর যাচ্ছে না, তাহলে আমরা এইগুলো হচ্ছে গুণ করে দিব, দিয়ে কিন্তু আমরা কিন্তু লসাগুটা বের করে ফেলতে পারবো। তাহলে এই উৎপাদকগুলো যে আমরা পাইলাম, তাহলে আমরা হচ্ছে কি গুণনীয়কের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কি উৎপাদক, আমরা কিন্তু এটা মনে রাখবো। ঠিক আছে, উৎপাদক। তাহলে এই যে উৎপাদকগুলো পাইলাম আমরা, এই উৎপাদকগুলো এখন গুণ করে দেব। তাহলে উৎপাদকগুলোর গুণফল কি কি, এই যে 3 গুণ 5 গুণ 7, তাহলে 5 সাথে কত 35, 35 সাথে 3 গুণ দিলে কত পাই আমরা 105 কিন্তু পাই। ঠিক আছে, তাহলে এখানে 15 এবং 21-এর লসাগু 105, তাহলে আমরা লিখতে পারি উত্তর 105। তাহলে এখানে যদি সে হচ্ছে 3টা হচ্ছে কি, ধরো 3টা হচ্ছে সংখ্যা আছে, তাহলে কমপক্ষে কিন্তু 2টা সংখ্যাই কিন্তু হচ্ছে কি একই সংখ্যা দ্বারা কি ভাগ যেতে হবে, তাহলে কিন্তু আমরা হচ্ছে সেই ভাগটা কি করতে পারবো। ঠিক আছে, তো এখন বিস্তারিত করলাম এখানে যে উৎপাদকের গুলো হচ্ছে কি গুণফল। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে শর্টকাটে করবো। তাহলে 2 নাম্বার এখানে কি দেওয়া আছে দেখো, 35 এবং 21-এর হচ্ছে কি আমাদের লসাগুটা বের করতে হবে। তাহলে আমরা লিখি 35 21। তাহলে দেখো এমন কোন মৌলিক উৎপাদক আছে যেটা দ্বারা হচ্ছে কি দুইটাকে ভাগ যায়। আমরা জানি দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু দুইটাকে ভাগ করা যাচ্ছে না, 3 দ্বারা করলেও কিন্তু যাচ্ছে না, 21কে ভাগ যাচ্ছে 3 দ্বারা, কিন্তু 35কে কিন্তু যাচ্ছে না। তাহলে যদি আমরা হচ্ছে 4 দ্বারা করি হচ্ছে, 5 দ্বারা করলে কিন্তু হচ্ছে না, 6 দ্বারা করলে 5 দ্বারা করলে হচ্ছে না, 7 দ্বারা কিন্তু করা যাচ্ছে। আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো। ঠিক আছে, মৌলিক যেমন হচ্ছে 2 3 5 7, যদি 4 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে কিন্তু তার আগে 2 দ্বারাই যাবে, তার মানে আমরা কি 2 দ্বারা ভাগ করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 7 দ্বারা যদি ভাগ করি, 5 সাথে কত হচ্ছে 35, তাহলে 5 লিখলাম, আর হচ্ছে 3 সাথে কত 21 লিখলাম। তো এখানে দেখো এই 5 এবং 3 কে এমন কোন অঙ্ক আছে, অর্থাৎ মৌলিক উৎপাদক আছে যেটা দ্বারা ভাগ করা যায়, দুইটাকেই কিন্তু একসাথে ভাগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, এই উৎপাদকগুলোর গুণফল নির্ণয় করতে হবে, সেটাই হচ্ছে কি আমাদের হচ্ছে লসাগু। তাহলে আমরা একবারে লিখি যে হচ্ছে কি লসাগু, তাহলে কত 7 গুণ 5 গুণ 3, তাহলে এখানে কত পাচ্ছি 5 সাথে কত 35, আর হচ্ছে 35 সাথে 3 গুণ করলে 105। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর কত 105। আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। এরপর দেখো 3 নাম্বার এখানে কি আছে, 20 12 এবং 25-এর হচ্ছে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে এখানে 20 12 আর 25-এর হচ্ছে কি লসাগুটা বের করতে হবে। তাহলে এমন কোন মৌলিক উৎপাদক আছে যেটা দ্বারা হচ্ছে কি 3টাকে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে দেখি, যদি 3টাকে আমরা ভাগ করতে না পারি তাহলে কমপক্ষে 2টাকে কিন্তু ভাগ করা যায়, এরকম একটা অঙ্ক বের করতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা করি, তাহলে 2 দ্বারা 20কে ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। তার মানে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে
25কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু দুইটাকে যাচ্ছে। কিন্তু কমপক্ষে কিন্তু মনে রাখবো যে দুইটা সংখ্যায় কিন্তু ভাগ করতে হবে, নাহলে কিন্তু সেই ভাগটা করতে পারবো না। তাহলে দেখো 10 দোকানে কত হচ্ছে 20 লিখলাম কমা, তাহলে 12কে ভাগ করলে 6 দোকানে কত 12, আর এখানে 25 আছে, 25কে আমি দিয়ে দিলাম। এরপর দেখো আবার কিন্তু এগুলোকে কিন্তু দুই দ্বারা যাচ্ছে, কমপক্ষে দুইটাই কিন্তু দুই দ্বারা যাচ্ছে। তারপরে আগে আমরা হচ্ছে দুই দ্বারা করবো, ছোট থেকে আমরা হচ্ছে কি ভাগ করবো। তাহলে 2 দ্বারা করি, তাহলে 5 দোকানে কত হচ্ছে 10 এবং হচ্ছে 3 দোকানে কত 6। এরপর এখানে 25 আছে, দুই দ্বারা যাচ্ছে না, সেজন্য 25 কি এভাবে কিন্তু নিচে আমরা রেখে দিব। অর্থাৎ এখানে দেখো দুইটা সংখ্যাকে আমরা ভাগ করছি, এটাকে ভাগ করা যাচ্ছে না, সেজন্য আমরা কি সরাসরি এই 25 কি লিখছি এখানে, ঠিক আছে। তো এরপর দেখো 2 দ্বারা কি আর হচ্ছে কি এই সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে দেখো 5 আছে 3 25 2 দ্বারা যাচ্ছে না। যদি 3 দ্বারা করি তাহলে 3 দ্বারা একটাকে যাচ্ছে, কিন্তু 5 এবং 25কে যাচ্ছে না, তার মানে 3 দ্বারা করা যাবে না। আমাদের কমপক্ষে দুইটা সংখ্যাকে কিন্তু ভাগ করতে হবে। এখানে দেখো 5 দ্বারা যাচ্ছে, তাহলে 5 দ্বারা কিন্তু 5 কেও যাচ্ছে 25কে যাচ্ছে, তাহলে 5 একে কত 5, এখানে 3কে যাচ্ছে না, 5 দ্বারা ভাগ করা, তাহলে 3 এভাবেই থাকবে। এরপর হচ্ছে কত 25 আছে, তাহলে আমরা জানি 5 5 কত 25। তাহলে দেখো এমন কোনো অঙ্ক নেই যেটা দ্বারা হচ্ছে দুইটাকে কি ভাগ করা যায়। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না। 5 দ্বারা করলে একটাকে ভাগ যাবে, 3 দ্বারা করলে একটাকে যাবে। তো আমাদের কমপক্ষে কিন্তু দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে, কিন্তু এটা হচ্ছে না। তার মানে আমরা এগুলো গুণ করব, উৎপাদকগুলো গুণ করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে কি লসাগু। তাহলে আমরা লিখি যে লসাগু কি কি, এগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে 2 গুণ 2 গুণ হচ্ছে কত 5, তো এখানে 1 এর সাথে যাই গুণ করি সেই মানটা হয়। তো 1 আমরা লিখলাম না, চাইলে তোমরা গুণ দিয়ে 1 লিখতে পারো, তো আমি এখানে লিখলাম না। এরপর হচ্ছে 3 গুণ হচ্ছে কত 5, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, 2 দুগুণে কত 4, 4 5 কত 20, 3 20 কত 60। তাহলে 60 এর সাথে যদি আমরা 5 গুণ করি কত হচ্ছে, 5 গুণ করলে 5 0 0 5 6 কত 30, 300 পাচ্ছি আমরা। তার মানে লসাগু কিন্তু পাইলাম আমরা হচ্ছে 300। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর কত 300। তাহলে দেখো 4 নম্বরে আমাদের হচ্ছে 9 16 এবং হচ্ছে 18 হচ্ছে কি লসাগুটা বের করতে বলছে। তাহলে আমরা আগে লিখি যে 9 16 18 ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা হচ্ছে কি লসাগুগুলো বের করতেছি। তাহলে এখানে দেখো এমন কোন অঙ্ক আছে যেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যেটা দ্বারা হচ্ছে কি দুইটাকে ভাগ করা যাবে, অর্থাৎ তিনটাকে যদি ভাগ করা যায় আরো ভালো, কিন্তু কমপক্ষে কিন্তু দুইটাকে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা এখানে 2 নেই, 2 দ্বারা কিন্তু 16কে ভাগ করা যাচ্ছে, 18কে ভাগ করা যাচ্ছে, 9কে কিন্তু ভাগ করা যায় না। তার মানে দুইটাকে ভাগ করা যাচ্ছে, একটাকে যাচ্ছে না। তো আমরা বলছি কিন্তু কমপক্ষে দুইটাকে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো। 2 দ্বারা করি, যেটাকে ভাগ যায় না সেজন্য 9 যেরকম আছে সেরকমই থাকবে। 16কে ভাগ করলে 8 দোকানে কি 16, এরপর হচ্ছে 18, আমরা জানি 9 দোকানে কত 18, ঠিক আছে লিখলাম। তো এখন দেখো আমরা এমন কোন অঙ্ক নেব যেটা হচ্ছে কি কমপক্ষে দুইটাকে ভাগ করা যায়। আমরা যদি 2 নেই, 2 দ্বারা 8কে ভাগ করা যাচ্ছে, কিন্তু এখানে 9 আছে, এখানে 9, দুইটাই কিন্তু যাচ্ছে না। তাহলে একটাকে যদি ভাগ করা যায় করব না। তাহলে 3 যদি নেই, 3 দ্বারা কিন্তু 9কে ভাগ করা যাচ্ছে, তাহলে কমপক্ষে দুইটাকে যাচ্ছে, তাহলে ভাগ কিন্তু করা যাবে। তাহলে 3 3কে 9, এখানে ভাগ করা যাচ্ছে না, তাহলে 8ই রাখলাম। এরপর হচ্ছে 3 3কে কত 9, তাহলে লিখলাম। এরপর দেখো এমন কোন অঙ্ক আছে যেটাকে দ্বারা হচ্ছে কি মানে মৌলিক উৎপাদক আছে যেটা দ্বারা হচ্ছে কি দুইটাকে ভাগ করা যায়। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, এটাকেও ভাগ করা যাচ্ছে, এটাকেও, তার মানে কি আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত 1, এখানে 8কে যাচ্ছে না, তার মানে 8 এরকমই থাকবে। এরপর হচ্ছে কি 3 দ্বারা করলে 1, তাহলে আর কিন্তু হচ্ছে কি ভাগ করা যাচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে আর কিন্তু করা যাবে না। 2 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে যে একটা হচ্ছে কি একটাই করা যাচ্ছে, তার মানে আমরা ভাগ করতে পারবো না। তাহলে এখানে লসাগু এই যে এখানে উৎপাদক গুলো পাইলাম, এই উৎপাদক গুলো হচ্ছে কি গুণফলই হচ্ছে কি লসাগু। তাহলে এখানে 2 গুণ 3 গুণ 3, এরপর হচ্ছে গুণ হচ্ছে কি 8। তাহলে 1 যে গুণ হিসেবে আছে এগুলো কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই, কারণ 1 এর সাথে যে সংখ্যায় গুণ করি না কেন সেই সংখ্যায় কিন্তু হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা 3 দুগুণে কত 6, 3 6 কত 18, 18 সাথে 8 গুণ করি, তাহলে 18, 8 গুণ করলে 8 8 কত 64 হচ্ছে কত 4, হাতে থাকবে 6, 8 কেটে 8 আর হচ্ছে 6 14, তাহলে 144 পাইলাম। 144 কিন্তু লসাগুটা হয়ে গেল। তাহলে উত্তর 144। এরপর দেখো 5 নম্বরে 20 12 25 এবং হচ্ছে কি 32 এর লসাগু আমাদের বের করতে হবে। তো এখানে দেখো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেই করব। তাহলে 20 12 25
এরপর কত 32। তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করি আমরা, 2 দ্বারা 20 কে যাচ্ছে, 12 কে যাচ্ছে, 32 কে ভাগ করা যাচ্ছে, 25 কে কিন্তু যাচ্ছে না। তাহলে আমাদের কমপক্ষে 2টা যদি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি 3টা আছে, আরো বেশি আছে, তার মানে কি আমরা করতেই পারি। তাহলে এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে 10 দোকানে কত 20, কমা এখানে 12 কে ভাগ করলে 6 দোকানে 12, এখানে 25 কে ভাগ করা যায় না, সেজন্য 25 এইভাবেই থাকবে। এরপর 16 দোকানে কত 32, তাহলে এখানে কি হবে 16। এরপর দেখো আমরা কিন্তু আবার 2 দ্বারা ভাগ করতে পারতেছি, 10 কে, 6 কে, 16 কে। তাহলে 2 দ্বারা যদি করি তাহলে 5 দোকানে কত 10, 6 কি করলে কি 3 দোকানে 6, এরপর 25 যেরকম আছে সেরকমই থাকবে, 25 কে ভাগ যাচ্ছে না। এরপর কি 8 দোকানে কি 16 লিখলাম। তাহলে এরপর দেখো আমরা এখানে এমন কোন অঙ্ক দ্বারা ভাগ করবো যেটা কি যার মৌলিক উৎপাদক কি কমপক্ষে, এখানে দেখো 2টি সংখ্যাকে ভাগ করা যায় কমপক্ষে। তাহলে এখানে দেখো 2 দ্বারা যদি করি তাহলে এখানে শুধু 8 কে ভাগ করা যাচ্ছে, আর কিন্তু যাচ্ছে না, তাহলে হবে না। 3 দ্বারা যদি করি এই 3 কে শুধু করা যাচ্ছে, হবে না। আমরা যদি 5 দ্বারা করি 5 এবং 25 কে করা যাচ্ছে, তার মানে 5 দ্বারা করতে পারবো। তাহলে 5 দ্বারা যদি করি তাহলে এখানে 5 কে 5 1, এখানে 3 যেরকম আছে সেরকমই থাকবে, 5 5 কত 25, তাহলে এখানে 5 আর এখানে 8 কে করা যাচ্ছে, তার মানে 8 এভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি এই যে উৎপাদক গুলো কিন্তু এখানে পেয়ে গেলাম। আমি দাগ দিচ্ছি এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে এইগুলা এই উৎপাদক গুলো কিন্তু পেয়ে গেলাম। তাহলে এগুলো গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা বের হয়ে আসবে। তাহলে লসাগু এখানে কত 2 গুণ এই যে এইগুলো গুণ করে দেব, 2 গুণ এই যে 5। তো 1 গুণ করলে কিন্তু ওই অঙ্ক সংখ্যাই পাই, তাহলে 1 গুণ করার প্রয়োজন নাই। তাহলে এখানে 3 গুণ 5 গুণ কত 8। তাহলে দেখো এখন আমরা গুণ করি, 2 দোকানে কত 4, 4 5 কত 20 বা 20, তাহলে 3 20 কত 60, তাহলে 60 পেলাম। 60 এর সাথে 5 গুণ করলে 60 এর সাথে 5 গুণ করলে তাহলে এখানে 0 5 6 30 300। তাহলে এখন এই 300 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি 0 0 3 8 কত 24, তাহলে 2400 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমরা লসাগু কিন্তু পেয়ে গেলাম কি 2400। তাহলে আমরা লিখতে পারি উত্তর 2400। তাহলে দেখো আমরা এটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম 2400। তো এই অঙ্কটাই যদি আমরা কি এভাবে করতাম, 20 এর যদি গুণিতক বের করতাম, এরপর 12 এর যদি গুণিতক বের করতাম, 25 এর যদি গুণিতক বের করতাম, এভাবে যাইতে আমাদের কিন্তু 2400 গিয়ে কিন্তু কি আমাদের সাধারণ মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিন্তু পাইতাম, যেটা কি এই পেজ পুরোটাই করা লাগতো এবং 1-2 ঘন্টাও সময় লেগে যাইতো। তো সেই অঙ্কটাই দেখো আমরা কত সহজভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু করে ফেললাম। ঠিক আছে, তার মানে এইভাবে লসাগু বের করা কিন্তু খুবই সহজ এবং মজার। তো আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। এখন দেখো আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করবো। এখানে কি বলছে গসাগু নির্ণয় করো। তো এতক্ষণে 1 নম্বরে কিন্তু আমরা লসাগু নির্ণয় করে আসলাম। তো এখন আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তো আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। তাহলে 1 নম্বরে দেখো বলছে 12 এবং 18 কি আমাদের গসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে সাজিয়ে নিই 12 18। তাহলে এমন কোন সংখ্যা যেটা দ্বারা দুইটাকে কি ভাগ যাবে। তাহলে দেখো 2 দ্বারা কিন্তু দুইটাকেই ভাগ যায়, তার মানে কি 6 দোকানে কি 12 এবং 9 দোকানে কি 18। তাহলে এরপর দেখো এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা দুইটাকেই ভাগ যাবে। আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দেখো দুইটাকে কিন্তু যাচ্ছে। তাহলে 3 দ্বারা যদি করি তাহলে 3 দোকানে কত 6, 3 3 কত 9। তাহলে দেখো আর কোন সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যায় না, অর্থাৎ 2 এবং 3 কে আর কোন সংখ্যা বা অঙ্ক দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কিন্তু এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু এরকম মানটা পাইলাম। তো আমরা লসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, এই 2 3 এরপর 2 3 এগুলো সবগুলো কিন্তু গুণ করেছিলাম। তো আমাদের গসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন, লসাগুর মতোই, জাস্ট শুধু নিচে যে মানগুলো থাকবে এই মানগুলো আমরা কি গুণ করব না, অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক যেগুলো আছে সেগুলো গুণ করবো। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক গুলো কি, সাধারণ মৌলিক উৎপাদক 2 এবং 3, কারণ 2 দ্বারা 12 কেও ভাগ গেছে, 18 কেও ভাগ গেছে, আর 3 দ্বারা 6 কেও ভাগ গেছে, 9 কেও ভাগ গেছে। তাহলে সবগুলোকে কিন্তু ভাগ গেছে 2 এবং 3 দ্বারা। তার মানে এই 2 আর 3 সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এই সাধারণ মৌলিক উৎপাদক শুধু গুণ করব, করলে কিন্তু আমাদের গসাগুটা বের হয়ে আসবে। আর এই যে 2 আর 3 পাইলাম নিচে, লসাগু হলে কিন্তু এই দুইটাও গুণ করতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এগুলো গুণ করা যাবে না, শুধু সাধারণ মৌলিক উৎপাদক গুলো কি গুণ করতে হবে। এই যে এখানে কিন্তু গুণ করে দিলাম। তাহলে দেখো এখন আমি গসাগুটা নির্ণয় করি। গসাগু
সুতরাং গসাগু তাহলে কি হবে, এই যে 2 গুণ 3, তাহলে 2 গুণ 3 তাহলে কত হবে 6। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি উত্তর। আর লসাগু হলে কিন্তু সবগুলোই গুণ করতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে এগুলো গুণ করবো না, শুধু হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক গুণ করবে, এই যে এই দুইটা। এরপর দেখো আমাদের 2 নম্বরে আছে 24 আর হচ্ছে 28। তাহলে এই দুইটার গসাগু বের করবো আমরা। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে আগে সাজিয়ে নেই 28। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা 24 এবং 28 কে দুইটাকে ভাগ যায়, তাহলে আমরা যদি 2 দ্বারা যায়, তাহলে 12 দোকানে কত 24, এরপর হচ্ছে কি 14 দোকানে কত হবে 28। তাহলে দেখো এখন কিন্তু আবার দুইটাকেই হচ্ছে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে কি 6 দোকানে কি 12, এরপর হচ্ছে কি 7 দোকানে কত 14 লিখলাম। তাহলে এখানে দেখো 6 এবং 7 কে কিন্তু আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে কি আমাদের এখানে কি স্টপ দিতে হবে এবং হচ্ছে গসাগু বের করতে হবে। তাহলে গসাগু গুলো কি, এই যে সাধারণ মৌলিক উৎপাদক আছে, এই যে সাধারণ মৌলিক উৎপাদক এই দুটাই গুণ হবে, এই দুটা কিন্তু গুণ হবে না। তাহলে লিখি যে সুতরাং গসাগু 2 গুণন 2, 2 গুণ 2 সমান কত 4। ঠিক আছে, তাহলে এরপরে দেখো 3 নম্বরে এসে এখানে কি বলছে 39 এবং হচ্ছে কি 52 আমাদের কি গসাগুটা বের করতে হবে। তাহলে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আগে সাজিয়ে নিই 39 এবং হচ্ছে 52। তাহলে দেখো 39 এবং 52 কে আমরা এমন কোন সংখ্যা বা অঙ্ক আছে যেটা দ্বারা ভাগ করতে পারি, আমরা কিন্তু 2 দ্বারা করতে পারছি না। কারণ হচ্ছে দেখো একটা টেকনিক শিখাই দিই, কোন সংখ্যার শেষে যদি হচ্ছে বিজোড় চিহ্ন বিজোড় অঙ্ক থাকে তাহলে সেটাকে 2 দ্বারা ভাগ যাবে না। যেমন এখানে দেখো হচ্ছে 9, তাহলে এটা কিন্তু বিজোড়, তাহলে এটাকে 2 দ্বারা যাবে না। তাহলে 3 দ্বারা 39 কে যায়, কিন্তু হচ্ছে 52 কে যায় না, কারণ হচ্ছে 5 আর 2 যোগ করে 7, তাহলে কি 52 কে কি, এটা হচ্ছে টেকনিক। তাহলে দেখো 5 আর 2 7, তাহলে কি 52 কিন্তু করা যায় না। তোমরা চাইলে ক্ষেত্রে রাফ করে করতে পারো, তাহলে 4 দ্বারা যায় না, 5 দ্বারা কিন্তু করা যাচ্ছে না। এরপর হচ্ছে আর কোনো মান দ্বারা করা যাচ্ছে না, কিন্তু আমাদের 13 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে, দুইটাকে 13 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে 13 দ্বারা ভাগ করলে 3 13 কত হয় 39, তাহলে 3 13 39, তাহলে 4 13 তোমরা এইভাবে গুণ করতে পারো যে 13 গুণন 4, তাহলে এখানে কি 3 4 12, 2 হাতে থাকবে 1, 4 1 4 আর 1 5 মিলে যাচ্ছে। তাহলে দেখো 4 13 কত 52। তাহলে এখানে দেখো আমরা পাইলাম কি 13 দ্বারা ভাগ করে এখানে 3 পাইলাম, 3 13 39, 4 13 কত 52। তাহলে দেখো এখানে 3 এবং 4 কে আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না, তার মানে আমাদের এখানে কি স্টপ দিতে হবে। তাহলে অতএব বা সুতরাং গসাগু কত হবে, এই যে শুধু হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক যেটা আছে এটা কিন্তু গুণ হবে। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদক শুধু একটাই, সেটা হচ্ছে 13। তাহলে গসাগু হচ্ছে কি 13। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 4 নম্বরে কি আছে 54 36 এবং হচ্ছে কি 72 এর গসাগু আমাদের হচ্ছে কি বের করতে হবে। তাহলে এখানে দেখো 54 36 এরপর হচ্ছে কি 72। ঠিক আছে, তাহলে এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা হচ্ছে 3টাকে ভাগ যায়। এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু জোড় সংখ্যা, তার মানে কি 2 দ্বারা কিন্তু ভাগ যাবে। তাহলে 2 দ্বারা ভাগ দেই, তাহলে দেখো এখানে 54 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এখানে কত পাচ্ছি 27। 36 কে যদি 2 দ্বারা ভাগ দিই কত পাচ্ছি 18। 72 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কি কত পাচ্ছি 36 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা কি সবগুলোকে ভাগ যায়। আমরা কিন্তু লসাগুতে শিখছিলাম যে হচ্ছে যে কোনো 2টা সংখ্যাকে কিন্তু ভাগ গেলে কিন্তু আমরা হচ্ছে ভাগটা করতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, সবগুলোকেই কিন্তু ভাগ যেতে হবে। এখানে দেখো আমি যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 18 কে ভাগ যাচ্ছে, 36 কে ভাগ যাচ্ছে, 27 কে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগু যখন আমরা করছি তখন কিন্তু এই 2টাকে ভাগ গেলে, যে কোনো 2টাকে ভাগ গেলে কিন্তু আমরা ভাগ করতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, 3টাকেই কিন্তু ভাগ যেতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে 2 কিন্তু নিতে পারবো না, কারণ হচ্ছে 2 নিলে এখানে 27 কে ভাগ দেওয়া যাবে না। সেটা লসাগু করার সময় এখানে 2টাকে ভাগ গেলে কিন্তু আমরা ভাগ করতে পারতাম, 27 এভাবে কি রেখে দিতাম। কিন্তু এখানে গসাগু, যেহেতু গসাগুর ক্ষেত্রে নিয়ম হলো 3টাকেই ভাগ যেতে হবে, তো সো আমরা 2 দ্বারা ভাগ করতে পারতেছি না। এখন আমরা 3 দ্বারা করতে পারি কিনা দেখি। 3 দ্বারা ভাগ করলে 27 করা যাচ্ছে, 18 করা যাচ্ছে, 36 করা যাচ্ছে। তাহলে আমরা কি করব 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দাম কত 27, এরপর কত 3 6 কত হবে 18, এই যে বসাইলাম। এরপর হচ্ছে 3 12 কত 36, তাহলে এখানে কি 12 বসাইলাম। ঠিক আছে,
তাহলে এরপর দেখো 2 দ্বারা 2টাকে ভাগ দিতে হবে না, কারণ হচ্ছে 9কে যায় না, তার মানে কি 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা কিন্তু 3টাকেই ভাগ করা যাচ্ছে, এই যে দেখো 3 দ্বারা 3টাকেই কিন্তু হচ্ছে ভাগ করা যাচ্ছে। তাহলে দেখো 3 3 9, 3 দোকানে কত 6, 3 4 কত হচ্ছে 12। তাহলে দেখো 3 4 3 2 এবং 4কে কিন্তু আর কোনো অঙ্ক দ্বারা ভাগ করা যায় না, যেটা দ্বারা কি সবগুলোকে ভাগ করা যায়। অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক কিন্তু আমরা পাচ্ছি না, তার মানে এখানে কি আমাদের স্টপ দিতে হবে। তাহলে স্টপ দিতে গেলে আমাদের সাধারণ মৌলিক উৎপাদক গুলো কোনটা, এই যে 2 সাধারণ মৌলিক উৎপাদক সবগুলোকে ভাগ গেছে, 3 সাধারণ মৌলিক উৎপাদক সবগুলোকে ভাগ গেছে, এবং এই 3 সাধারণ মৌলিক উৎপাদক কারণ সবগুলোকে ভাগ গেছে, তার মানে এই 3টা হচ্ছে কি গুণ করবো। এই 3টা কিন্তু আমরা হচ্ছে কি লিখবো না, এই 3টা। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে সুতরাং গসাগু কত হবে 2 গুণ 3 গুণ 3, তাহলে 3 দোকানে 6, 3 6 কত 18। তাহলে কিন্তু আমরা 18 কিন্তু গসাগু পেয়ে গেলাম। এরপর দেখো 5 নম্বরে কি আছে, 20 30 36 এবং 45 কি বের করতে বলছে, গসাগু আমাদের বের করতে বলছে। তাহলে দেখো ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা আগে লিখি 30, এরপর 36 45। তাহলে দেখো এমন কোন অঙ্ক বা সংখ্যা আছে যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়। 2 দ্বারা যদি আমরা করি 20 কে যাচ্ছে, 10 দোকানে 20, 2 দ্বারা 30 কে করলে 15 দোকানে 30, 18 দোকানে 36, কিন্তু 45 কে ভাগ যায় না। যদি 3 দ্বারা করি তাহলে কিন্তু 20 কে যাচ্ছে না, 10 কে 30 কে যাচ্ছে, এরপর হচ্ছে কি 36 কে যাচ্ছে, 45 কে যাচ্ছে, কিন্তু 20 কে যাচ্ছে না, তার মানে 3 দ্বারাও হবে না, 4 দ্বারাও হবে না। 5 দ্বারা কি এখানে হচ্ছে 20 কে যাবে, 30 কে যাবে, 45 কে যাবে, 36 কে কিন্তু ভাগ করা যাবে না। তার মানে আমরা এমন কোনো অঙ্ক পাচ্ছি না যেটা দ্বারা হচ্ছে কি সবগুলোকে ভাগ যায়। লসাগু হলে কিন্তু আমরা করে ফেলতে পারতাম, একটাকে না গেলেও সমস্যা নেই, বা 2টাকে না গেলেও কিন্তু করতে পারতাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমি যে নিয়মটা একটু আগে বুঝাইলাম তোমাদের, সবগুলোকে কিন্তু ভাগ যাইতে হবে। অর্থাৎ সাধারণ মৌলিক উৎপাদক যেটা পাবো সেটা দ্বারা সবগুলোকে ভাগ দিতে হবে, নাহলে কিন্তু সেটা করতে পারবো না। এখানে দেখো কোনো অঙ্ক দ্বারাই কিন্তু আমরা সবগুলোকে ভাগ করতে পারতেছি না, তার মানে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কিন্তু এটা কিছু করতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু এমন একটা গুণনীয়ক আছে যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়, সেটা হচ্ছে কি 1। তো 1 দ্বারা কিন্তু 20 কে ভাগ যায়, 30 কে ভাগ যায়, 36 কে ভাগ যায়, 45 কে ভাগ যায়, কিন্তু আমরা 1 দ্বারা করবো না, কারণ হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক অর্থাৎ মৌলিক 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, সেজন্য সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করবো, কিন্তু সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে কিন্তু আমরা হচ্ছে কি ভাগ করতে পারলাম না। সেটা যদি আমরা না পারি তো সেক্ষেত্রে 1 দ্বারা কিন্তু সবগুলোকে ভাগ যায়। ঠিক আছে, তো সেজন্য আমরা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে এইভাবে 1 দিয়ে ভাগ না করে শুধু আমরা গসাগু লিখবো হচ্ছে 1, কারণ হচ্ছে 1 দ্বারা কিন্তু সবগুলোকে ভাগ যায়। কিন্তু ইউক্লিডীয় পদ্ধতির নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কিন্তু 1 মৌলিক সংখ্যা নয়, সেজন্য আমরা এখানে ইউক্লিডীয় পদ্ধতি করতেছি না, কিন্তু 1 দ্বারা সবগুলোকেই কিন্তু ভাগ যাচ্ছে। ঠিক আছে, সেজন্য আমরা গসাগু লিখবো কত 1। তাহলে এখানে দেখো আমরা সুতরাং লিখতে পারি যে গসাগু সমান হচ্ছে কত 1। তাহলে আশা করি তোমরা সবাই কি এটা হচ্ছে বুঝতে পারছো। তো আমরা কি করলাম, গসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুর মতো করে মানগুলো বের করলাম, যেটা হচ্ছে কি এই মানগুলো বের করার পর আমরা হচ্ছে শুধু সাধারণ মৌলিক উৎপাদক যেটা আছে সেইগুলো হচ্ছে গুণ করছি, করে যে মানটা পাইছি সেটাই গসাগু এগুলোর ক্ষেত্রেও। আর এখানে এসে যেটা দেখলাম যে লসাগুতে শুধুমাত্র কমপক্ষে 2টা যদি ভাগ যায় তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারতেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, সবগুলোকে কিন্তু ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা হচ্ছে সেই ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগটা করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো সেটাই হয়েছে যে সবগুলোকে কিন্তু ভাগ করছি, তাহলে এই মানগুলো পাইছিলাম, এটা গুণ করে কিন্তু গসাগু পাইছি, এগুলো কিন্তু আমরা গুণ করি নাই। আর এখানে দেখো সবগুলোকে ভাগ করা যাচ্ছে না, সেজন্য আমরা ভাগ করি নাই, কারণ আমাদের হচ্ছে কি সাধারণ মৌলিক উৎপাদক লাগবে। তো সাধারণ মৌলিক উৎপাদক কিন্তু এখানে আমরা পাই নাই। 1 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 1 কিন্তু সাধারণ হচ্ছে, কিন্তু 1 তো হচ্ছে মৌলিক সংখ্যা নয়, সেজন্য আমরা ভাগ করি নাই, কিন্তু 1 দ্বারা সবাইকে ভাগ যায়, সেজন্য এখানে শুধু গসাগু লিখছি কি 1। আশা করি তোমরা নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো, বারবার প্র্যাকটিস করবো তাহলে হয়ে যাবে। এরপর দেখো 3 নম্বর সমস্যায় আমরা চলে আসলাম। তো এখানে কি বলছে, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের প্রথম কথা কি বলছে, একটি রাস্তায় কিছু গাছ আছে আর হচ্ছে কি ল্যাম্পপোস্ট আছে। তাহলে গাছ আছে হচ্ছে কি
25 মিটার পর পর, আর হচ্ছে ল্যাম্পপোস্ট আছে হচ্ছে কি 20 মিটার পর পর। তাহলে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট যদি একসাথে থাকে তাহলে কত মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট আবার কি একসাথে থাকবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে কি বলছে, এটা ধরো একটা হচ্ছে কি রাস্তা, এটা একটা রাস্তা। তাহলে এই রাস্তায়, এই যে রাস্তার শুরুতে হচ্ছে এখানে কি গাছ আছে, দেখো এখানে একটা গাছ আছে, একই সাথে এখানে কি একটা হচ্ছে কি ল্যাম্প পোস্ট আছে, একটা কি ল্যাম্প পোস্ট আছে। তাহলে এটা ধরলাম আমি গাছ, এটা ধরলাম কি ল্যাম্প পোস্ট, তাহলে একসাথে কি ল্যাম্প পোস্ট আছে। তো এখন দেখো 20 মিটার পর, এখানে 20 মিটার হচ্ছে পর পর হচ্ছে কি থাকবে, এই যে 20 মিটার পর পর এখানে কিন্তু হচ্ছে কি ল্যাম্প পোস্ট আছে, এখানে কিন্তু হচ্ছে কি ল্যাম্প পোস্ট আছে। তাহলে এটা ধরলাম আমি ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট। আর হচ্ছে এই গাছ 25 মিটার পর পর কি আছে, গাছ আছে, এখানে কি 25 মিটার পর পর কি আছে, গাছ আছে। তাহলে গাছ এবং ল্যাম্পপোস্ট রাস্তার শুরুতে একসাথে আছে, এরপর 20 মিটার পর আছে হচ্ছে কি 20 মিটার, এবং পর আছে কি ল্যাম্পপোস্ট, এবং হচ্ছে 25 মিটার পর পর আছে হচ্ছে কি 25 মিটার পর পর আছে হচ্ছে কি গাছ। তাহলে এই যে এখানে শুরু হলো ল্যাম্পপোস্ট এবং গাছ একসাথে থেকে, এরপর 20 মিটার পর পর যদি হচ্ছে ল্যাম্পপোস্ট বসে, 25 মিটার পর পর যদি গাছ বসে, তাহলে পরবর্তী কত মিটার গিয়ে, কমপক্ষে কত মিটার গিয়ে হচ্ছে গাছ এবং হচ্ছে কি ল্যাম্পপোস্ট হচ্ছে কি একসাথে হবে আবার। তাহলে এটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, 20 এবং 25-এর কিন্তু লসাগু বের করতে হবে। তাহলে কিন্তু আমরা হচ্ছে কত মিটার পর গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হবে, তাহলে কিন্তু এটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা যদি লিখি, এখানে এখানে 20 এবং 25-এর লসাগু বের করতে হবে। তাহলে ইউক্লিডিয়ান পদ্ধতিতে 20 আর হচ্ছে 25-এর যদি আমরা লসাগু বের করি, 20 আর হচ্ছে কি 25 লসাগু বের করলে 2 দ্বারা কিন্তু হচ্ছে কি 20-কে ভাগ যায়, 25-কে যায় না, 3 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে কি আমরা হচ্ছে 5 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। 5 দ্বারা ভাগ করলে এখানে কি পাচ্ছি, 4 5 20 অর্থাৎ 20, 5 5 কত 25, তাহলে এখানে কত হবে 5। তাহলে কিন্তু এটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমরা লসাগু কত পাচ্ছি, সুতরাং লসাগু এখানে 4 আর 5-কে কিন্তু কোনো অঙ্ক দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারছি না, তাহলে এখানে কি ক্লজ। তাহলে হচ্ছে কি লসাগু সমান 5 গুণ 4 গুণ হচ্ছে কত 5, আমরা লসাগুর নিয়ম সবাই জানি, 4 5 20, তাহলে 5 বিষণ কত 100, 100। তাহলে এখানে যে পাইলাম যে লসাগু 100, তার মানে কি এই যে ল্যাম্পপোস্ট আর হচ্ছে কি গাছ 100 মিটার পর গিয়ে, এই যে এখানে 100 মিটার পর গিয়ে কিন্তু হচ্ছে আবার হচ্ছে কি একসাথে হবে, অর্থাৎ 100 মিটার পর পর কিন্তু হচ্ছে কি ল্যাম্পপোস্ট পুনরায়, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় কি একসাথে থাকবে। তাহলে উত্তর আমরা লিখি যে হচ্ছে কি উত্তর 100, এটা কি মিটার, মিটার যেহেতু হচ্ছে মিটারে দেওয়া আছে সেটা মিটার। তো আমাদের কখন কি করতে হবে, লসাগু আমরা কখন বের করব, লসাগু কখন বের করব, এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি। যখন আমাদের হচ্ছে ন্যূনতম কমপক্ষে, এরপর হচ্ছে সর্বনিম্ন এরকম মান দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা হচ্ছে কি লসাগু বের করব। আর যখন কখন গসাগু বের করব, লসাগু অর্থ কি, লসাগু অর্থ হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ হচ্ছে কি গুণিতক। আর গসাগু কখন বের করব, গসাগু বের করব যখন হচ্ছে কি সর্বোচ্চ কোনো মান বের করতে বলবে, সর্বোচ্চ, তখন কিন্তু আমরা হচ্ছে কি লসাগু গসাগুটা বের করবো। এই যে লসাগুর হচ্ছে বিপরীত। আর এখানে লসাগু কেন বের করলাম, লসাগুর পূর্ণরূপ কিন্তু আমরা জানি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ। আর লঘিষ্ঠ অর্থ কি, লঘিষ্ঠ অর্থ কি ছোট, ছোট বা কম, তার মানে সবচেয়ে কম কত দূরত্বে গিয়ে এখানে কি গাছ এবং ল্যাম্পপোস্ট এক জায়গায় হবে, সেটা কিন্তু আমাদের বের করতে বলছে। তার মানে কি এখানে হচ্ছে কি আমরা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ হচ্ছে কি লসাগু বের করব। তাহলে এখানে দেখো গাছ এবং ল্যাম্পপোস্ট করতে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে হবে, তাহলে কি কমপক্ষে কত মিটার,
ল্যাম্পপোস্ট এই যে 100 মিটার, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে কি বলছে, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। তাহলে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, তাহলে লাল রঙের ঘন্টা কি, লাল রঙের ঘন্টা হচ্ছে কি 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা হচ্ছে কি 15 মিনিট পর পর, এবং সবুজ রঙের ঘন্টা হচ্ছে কি 12 মিনিট পর পর বাজে। তাহলে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। তাহলে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তার মানে এই সন্ধ্যা 6টায় যদি ঘন্টা বাজে তাহলে পুনরায় মানে কি আবার সন্ধ্যা 6টায় বাজার পরে একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো লাল রঙের ঘন্টা বাজে হচ্ছে 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা বাজে 15 মিনিট পর পর, এবং সবুজ রঙের ঘন্টা বাজে 12 মিনিট পর পর। এখন সন্ধ্যা 6টায় এই তিনটা ঘন্টা কিন্তু আলাদা আলাদা সময় কিন্তু বাজতেছে, কিন্তু সন্ধ্যা 6টায় এই তিনটা ঘন্টায় একসাথে বাজছে। এরপর আবার কখন একসাথে বাজবে সেটা আমাদের বের করতে বলছে। তো এই সমস্যাটা কিন্তু আগের সমস্যাটার মতোই, ঠিক আছে। আমাদের কিন্তু লসাগু বের করতে হবে। এই যে 18 মিনিট পর পর বাজে, 15 মিনিট পর পর বাজে, আরেকটা বাজে 12 মিনিট পর পর, এই তিনটা যদি আমরা লসাগু বের করবি তাহলে কিন্তু কত মিনিট পর এই ঘন্টাটা আবার হচ্ছে একসাথে বাজবে সেটা কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে 18, 15 এবং 12 এর লসাগুই হবে পরবর্তী ঘন্টা বাজার সময়। তাহলে আমরা লিখি যে 18, 15 এবং হচ্ছে কি 12 এর লসাগু হবে পরবর্তী ঘন্টা বাজার সময়। তার মানে আমাদের যখন সর্বনিম্ন কিছু বের করতে পারবে সেখানে কিন্তু আমরা হচ্ছে কি লসাগু করব, ঠিক আছে। তাহলে আবার সবচেয়ে কম কত সময় হচ্ছে কি এই 3টা ঘন্টা আবার বাজবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে সেখানে কি করতে হবে, আমাদের লসাগুটা বের করতে হবে। তাহলে সন্ধ্যা 6টা বাজার পরে কতক্ষণ পর আবার হচ্ছে 3টা একসাথে বাজবে সেটা বের করার জন্য আমরা 18, 15 এবং 12 এর হচ্ছে কি লসাগু বের করব। তাহলে এখানে দেখেন 18, এরপর 15, এরপর হচ্ছে কি 12 এর লসাগুটা বের করব। তাহলে কি ইউক্লিডীয় পদ্ধতিতে, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 18 এবং 12 কে যাচ্ছে, তাহলে 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 2 দ্বারা ভাগ করতে করি, আমরা জানি কি 9 দোকানে কত 18, 15 কে ভাগ করা যায় না, 15 এভাবেই থাকবে, 6 দোকানে কত 12। এরপর 2 দ্বারা কিন্তু 6 কে ভাগ করা যাচ্ছে, আর এই 2টাকে যাচ্ছে না, সেজন্য আমাদের করা যাবে না, কমপক্ষে 2টাকে কি ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 3 দ্বারা যদি করি, 3 3 কত হচ্ছে 9, 3 5 কত হচ্ছে 15, 3 দোকানে কত হচ্ছে 6। তাহলে এখন কিন্তু ভাগ করতে পারলাম আমরা। তো এখন 3, 5, 2 কে কিন্তু এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা হচ্ছে কি ভাগ করা যায় কমপক্ষে 2টাকে। দেখো 2 দ্বারা করলে শুধু একটাই করা যাচ্ছে, 3 দ্বারা করলে শুধু একটাই করা যাচ্ছে, 5 দ্বারা করলে শুধু 5কে করা যাচ্ছে। আর কিন্তু এমন কোনো অঙ্ক নাই যেটা দ্বারা কমপক্ষে 2টা অঙ্ক কি ভাগ করা যাচ্ছে, সেটা কিন্তু নাই। তার মানে আমাদের লসাগুর কাজ শেষ। এখন শুধু আমরা এগুলো কি গুণ করে দেবো। তো এই টার্মটা আমি তোমাদের বোঝার জন্য দিলাম। তাহলে গুণ করে দিলে কিন্তু লসাগুটা বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো লসাগু কত, 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ হচ্ছে কি 2, এই যে 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণ 2 লিখলাম। তাহলে আমরা জানি কি 3 দোকানে হচ্ছে কি 6, 3 6 কত 18। তাহলে 18 এর সাথে যদি হচ্ছে 5 গুণ করি তাহলে কত পাচ্ছি, 18 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 8 কত 40, এর 0 হাতে থাকবে 4, 5 একে 5 আর 4 9, 90, 90 এর সাথে 2 গুণ করলে 0, 9 দোকানে কত 18, 180। তাহলে আমরা কি লসাগু পাচ্ছি হচ্ছে 180। এই যে আমরা লসাগু যে 180 পাইলাম, এটা কি পাইলাম, এটা মিনিট না সেকেন্ড না ঘন্টা। দেখে এখানে কিন্তু মিনিট দেওয়া আছে। এই যে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর, এরপর হচ্ছে সবুজ রঙের ঘন্টা হচ্ছে কি 12 মিনিট পর পর বাজে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আমরা মিনিটটা পাইলাম। তো এখানে বলছে সন্ধ্যা 6টায় যদি একসাথে বাজে তাহলে পরবর্তীতে আবার কত সময় পর বাজবে। তাহলে এখানে কিন্তু আমরা যেটা পাইলাম সেটা কিন্তু মিনিট। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে কিন্তু এই 6টার সময় বাজার পরে কয়টায় বাজবে সেটা কিন্তু বের করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো 180 মিনিট, 180 মিনিট, তাহলে 180 মিনিট, 180 মিনিট, ঠিক আছে। তাহলে 180 মিনিট সমান কত ঘন্টা এটা আমাদের বের করতে হবে। তাহলে 180 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ঘন্টা চলে আসবে।
ঘন্টা চলে আসবে। এখানে যেহেতু লিখে দেই যে 60 মিনিট সমান 1 ঘন্টা, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, সেজন্য আমাদের 180 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু ঘন্টা চলে আসবে। তাহলে এখানে দেখো, যদি এই 0 0 কেটে গেল, যদি হচ্ছে 18কে 6 দ্বারা ভাগ করি তাহলে 3 6 18, তাহলে এখানে 3 পাচ্ছি, কিন্তু 180কে 6 দ্বারা 60 দ্বারা ভাগ করলে তাহলে 3 ঘন্টা পাচ্ছি। এখানে পাচ্ছি কি 3 ঘন্টা। তার মানে এই 180 মিনিট ছিল লসাগু করে, তাহলে এটাকে আমরা ঘন্টায় পরিণত করি 60 দ্বারা ভাগ করে, কারণ 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে ঘন্টায় পরিণত করার পর 3 ঘন্টা পাইলাম। তার মানে সন্ধ্যা 6টার এই যে সন্ধ্যা 6টায় এই ঘন্টাগুলি একসাথে বাজার পর আবার 3 ঘন্টা পর কিন্তু এই লাল, হলুদ এবং সবুজ ঘন্টা কিন্তু আবার একসাথে বাজবে। তাহলে দেখো, সুতরাং পরবর্তী ঘন্টাটি বাজবে, তাহলে কয়টায় বাজবে? এখানে কিন্তু সন্ধ্যা 6টায় ছিল, তাহলে সন্ধ্যা 6টায় আমরা দেখি যে সন্ধ্যা 6টায় এর সাথে আরো কয় ঘন্টা পর আবার একসাথে বাজবে, যোগ হচ্ছে কি 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে এখানে দেখো, যোগ করে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু আমরা হচ্ছে কি রাত 9টা পাচ্ছি, কারণ আমরা সন্ধ্যার পরে যখন 3 ঘন্টা যোগ করি তখন কিন্তু রাত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি রাত 9টা, আমরা কিন্তু সবাই জানি রাত 9টাতে কিন্তু রাত হয়ে যায়। সন্ধ্যার 6টার পরে যদি আরো 3 ঘন্টা যদি যোগ দিই তাহলে কিন্তু রাত 9টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি যে হচ্ছে সুতরাং ঘন্টাগুলো রাত 9টায় পুনরায় একসাথে বাজবে। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? উত্তর রাত 9টা। এরপর 5 নম্বর সমস্যাতে দেখো, এখানে কি বলছে, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তো এখানে একটা বইয়ে একটা হচ্ছে আয়তক্ষেত্র দাগানো আছে। এখানে দেখো আয়তক্ষেত্রটা কি, এরকম একটা হচ্ছে কি আয়তক্ষেত্র দাগানো আছে। তো এরকম একটা আয়তক্ষেত্র দাগানো আছে। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের হচ্ছে কি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। তো আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞা থেকে জানি যে হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। এই যে এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর হচ্ছে এই বাহু কিন্তু সমান। তার মানে এটা একটা কি আয়তক্ষেত্র। তো এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কি 42 মিটার। এবং হচ্ছে এই যে প্রস্থ আছে, এটা দেওয়া আছে হচ্ছে কি 36 মিটার। তাহলে আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কি 42 মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? 36 মিটার। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলছে যে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে এই আয়তক্ষেত্রের মেঝে দেওয়া আছে, এটাকে কোনো খালি জায়গা না রেখে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে বর্গাকার অর্থ কি? বর্গাকার হচ্ছে কি চার হচ্ছে প্রত্যেকটি বাহুই হচ্ছে কি সমান। এই যে এরকম প্রত্যেকটি বাহুই হচ্ছে সমান, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো কি বর্গ। ঠিক আছে, তাহলে বর্গাকার আর কি এরকম আকৃতির হচ্ছে কি কার্পেট দিয়ে এটা কি বসাতে চাই। তো এখানে কি বলছে, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এরকম বর্গাকার আকৃতির হচ্ছে কি কার্পেট দিয়ে আমরা হচ্ছে কি মেঝেতে বসাতে চাই। যে এরকম কিন্তু বর্গাকার আকৃতির কার্পেট দিয়ে আমরা হচ্ছে কি মেঝেতে বসাতে চাই। তো এখন এখানে বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। এবং 2 নম্বরে বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য
এরূপ কয়টি কার্পেট লাগবে সেটা আমাদের কি বের করতে বলছে। তো এখন দেখো মেঝেতে বিছানো যাবে, 1 নম্বর আগে দেখি, এমন বর্গাকার কার্পেটের হচ্ছে বৃহত্তমটির এক বাহুর কি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের বর্গক্ষেত্রটা কি এরকম এত বড় হতে পারে, আবার কিন্তু বর্গক্ষেত্রটা কিন্তু হচ্ছে কি এরকম বড় কিন্তু হতে পারে, কিন্তু যত বড়ই হোক তার কিন্তু প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হবে। তাহলে এখানে বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বৃহত্তম, যখন আমরা বড় কোনো কিছু নির্ণয় করতে বলবি, এর আগে কিন্তু আমরা শিখেছি, তখন কিন্তু আমরা হচ্ছে গসাগু নির্ণয় করবো, গসাগু। আর এখানে যদি সর্বনিম্ন বের করতে বলতো তখন কিন্তু আমরা লসাগু করতাম। তো এখন আমরা কি করব, গসাগুটা বের করব। তাহলে এখানে কার গসাগু বের করবে, এখানে 42 এবং হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে এই দুইটার গসাগুই কিন্তু হবে হচ্ছে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য। আমরা যে মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেট, এই কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে 42 এবং 36 এর হচ্ছে কি গসাগু। তো চলো এখন আমরা সমাধান করি, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো 1 নাম্বার, তাহলে বর্গাকার কার্পেটের বৃহত্তম টির এক বাহুর দৈর্ঘ্য হবে, এই যে এখানে দৈর্ঘ্যের প্রস্থ কত দেওয়া আছে 42 এবং 36 এর গসাগু এর সমান। তাহলে 42 আর 36 এর গসাগুই কিন্তু হবে হচ্ছে কি বৃহত্তম বর্গাকার কার্পেটের কি এক বাহুর হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো আমরা যদি হচ্ছে গসাগুটা বের করি, তাহলে 42 ইউক্লিডীয় আকারে আমরা লিখে নেই 36, তাহলে কত দ্বারা দুইটাকে ভাগ যাচ্ছে, তাহলে দেখো এখানে 2 দ্বারা কিন্তু দুইটাকে ভাগ যাচ্ছে। আমরা জানি হচ্ছে কি 21 দোকানে হচ্ছে কি 42, তাহলে এখানে হবে কত 21, আর হচ্ছে আমরা জানি 18 দোকানে কি 36, তাহলে এখানে কত হবে 18। এরপর 2 দ্বারা কি এই দুইটাকে ভাগ যাচ্ছে, 21 কে যাচ্ছে না 18 কে যাচ্ছে, তার মানে হবে না। তাহলে কি 3 দ্বারা কিন্তু দুইটাকে ভাগ যাচ্ছে, তাহলে 3 সাথে কত জানি আমরা 21, 3 6 কত হয় 18। তাহলে 7 এবং 6 কে এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা দুইটাকে ভাগ যায়, তা কিন্তু আর যাচ্ছে না। তাহলে আমাদের এখানে স্টপ দিতে হবে। এবং আমরা যখন গসাগু নির্ণয় করছি, এর আগেও কিন্তু শিখেছি, তখন কিন্তু সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল আমরা লিখবো। তাহলে এখানে সাধারণ মৌলিক উৎপাদকগুলো কোনটা, কিন্তু 2 আর 3, কারণ 2 আর 3 দ্বারা এই দুইটাই কিন্তু ভাগ গেছে। তো এখানে কিন্তু 7 এবং 6 গুণ হবে না যখন আমরা গসাগু নির্ণয় করবো। যদি লসাগু নির্ণয় করতাম তখন কিন্তু এই কয়েকটা 4টাই কিন্তু গুণ হতো, কিন্তু এখন গসাগু নির্ণয় করতেছি, এখন শুধু সাধারণ মৌলিক উৎপাদক কি গুণফল লিখবো। তাহলে সাধারণ মৌলিক উৎপাদক এই যে 2 এবং হচ্ছে কি 3, তার মানে 2 আর 3 দ্বারা হচ্ছে কি, যেহেতু হচ্ছে এই দুইটাকে ভাগ গেছে সেজন্য 2 এবং 3 হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে এই দুইটা বাদ দেখি আমরা গুণ করব। তাহলে এখানে আমরা লিখি যে সুতরাং গসাগু 2 গুণ 3 সমান কত 6। তাহলে এখানে কিন্তু আমরা 6 পাইলাম গসাগু করে। তার মানে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে কি 6 মিটার। যেহেতু এখানে হচ্ছে কি দেখো মিটারে দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এই যে এখানে যেটা বলছে সেটা দেখে দেখে লিখতেছি, বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। তো এখানে দেখো এখানে যদি আমাদের হচ্ছে কি 6 মিটার, তো এখানে যদি আমাদের হচ্ছে সেন্টিমিটারে দেওয়া থাকতো বা হচ্ছে কি কিলোমিটার, তো সম্ভব নয়, একটা ঘরে যদি থাকতো যে হচ্ছে কিলোমিটার, তাহলে কিন্তু এখানে আমাদের হচ্ছে কি কিলোমিটারই লিখতে হতো। ঠিক আছে, তো মিটারে দেওয়া আছে এই জন্য কি মিটারই লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে উত্তর 6 মিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে কি
এটা কিন্তু বের করে ফেললাম। তো এখন আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে 2 নম্বর সমস্যাতে কি বলছে এখানে, এখানে দেখো 2 নম্বর সমস্যাতে বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এই যে 6 মিটার আমরা বের করলাম, বৃহত্তমটির এক বাহুর হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এইরকম 6 মিটারের হচ্ছে কার্পেট আমাদের হচ্ছে কি বিছানোর জন্য কতগুলো কার্পেট লাগবে এই ঘরটাতে মেঝেতে বিছানোর জন্য। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে সম্পূর্ণ যে মেঝেটা আছে এটার হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে হবে। এই যে কতটুকু জায়গা জুড়ে আছে এই মেঝেটা, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কিন্তু এটাই কিন্তু ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বের করার পর আমাদের এই যে 6 মিটার যে পাইলাম হচ্ছে এক একটা হচ্ছে কি 6 মিটার যে পাইলাম এক একটা হচ্ছে কি কার্পেট, তাহলে এই 6 মিটার পাইলাম এক বাহুর দৈর্ঘ্য। তো এটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি এক বাহুর দৈর্ঘ্য, এর উপর কি হোল স্কয়ার করলেই কিন্তু আমরা হচ্ছে কি এর বর্গটা পেয়ে যাব। তাহলে আমরা তো মেঝের ক্ষেত্রফলটা আগে বের করব, এরপর হচ্ছে এই যে কার্পেট যে 6 মিটার এক বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে ক্ষেত্রফল বের করব। করার পর এই যে মেঝের হচ্ছে ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলকে যদি আমরা কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিই তখন কিন্তু আমরা কতটি কার্পেট লাগবে এটা কিন্তু পেয়ে যাব। তো এটা দেখার জন্য দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাতে চলে যাই। এখানে দেখো আমি 2 নম্বর সমস্যাতে অন্য খাতায় করাচ্ছি যাতে তোমাদের হচ্ছে কি বুঝতে হচ্ছে কি সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 নাম্বার, এখানে কি বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে প্রথমে আমরা কি করি সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফলটা এই যে এখানে দেখো, তাহলে আমরা লিখি যে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, এখানে আমরা জানি হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা আগে লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে 42 মিটার, তাহলে এখানে 42 লিখলাম, গুণ হচ্ছে প্রস্থ দেওয়া আছে 36 মিটার, 36 লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে বর্গ মিটার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 42 আর 36 যদি আমরা গুণ করি, তাহলে 42 আর হচ্ছে 36 যদি আমরা গুণ করি, 6 দুগুণে 12 দিয়ে হাতে থাকবে 1, তাহলে 4 6 24 আগে 25 লিখলাম, এক ঘর দশকের ঘরের জন্য চলে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 4 কত 12। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি 2 5 6 11 এক হাতে থাকবে 1, 2 2 4 1 5 আর এখানে 1, তাহলে 1512 পাচ্ছি। তাহলে এখানে কত পাইলাম 1512 কি বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু এখানে সম্পূর্ণ মেঝের কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই যে সম্পূর্ণ হচ্ছে কি কার্পেট আছে এই কার্পেটের হচ্ছে কি ক্ষেত্রফল বের করবো। তাহলে কার্পেটের এটা হচ্ছে কি বর্গক্ষেত্র কার্পেট। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেক বাহু হচ্ছে সমান, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে 6 মিটার এখানে যদি লিখি যে 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল তাহলে কি হবে 6 গুণ 6 বর্গ মিটার। কারণ আমরা কিন্তু জানি হচ্ছে একটা হচ্ছে বর্গক্ষেত্রের হচ্ছে কি 4টা বাহু কোণে সমান, তাহলে এখানে একটা বাহু 6 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এর উপর কি স্কয়ার জানি, বা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যদি 6 মিটার হয় তাহলে এটা কিন্তু 6 মিটার হবে, তাহলে দুইটা গুণ করলে কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা চলে আসবে। তো সেজন্য আমরা কি 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করলাম, 6 গুণ 6 সমান হচ্ছে কি 36 বর্গমিটার। তাহলে এখন আমাদের 6 মিটার কার্পেট দিয়ে হচ্ছে এই পুরো মেঝেটি ঢাকতে কতটি কার্পেট লাগবে সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কিন্তু এই মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এরপর হচ্ছে 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার কার্পেটের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা কি ভাগ করলে কিন্তু আমাদের কতটি কার্পেট লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমি করতেছি, সুতরাং 6 মিটার, তাহলে এখানে মিটারকে সংক্ষেপে এভাবে লিখছি 6 মিটার দৈর্ঘ্যের কার্পেট
লাগবে, তাহলে 6 মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে কতটি? এই যে মেজের ক্ষেত্রফল দ্বারা, মেজের ক্ষেত্রফল কে হচ্ছে কি 1500 কি 12, মেজের ক্ষেত্রফলকে এই যে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে কি ভাগ করব, তাহলে এখানে কি পিস বের হবে কতটি হচ্ছে কি কার্পেট লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এখানে এমনি সাইডে যদি ভাগ করে নিই, তাহলে এখানে দেখো যে হচ্ছে 36 দ্বারা ভাগ করে রাখে 1512 কে। তাহলে এখানে দেখো 36 থেকে 15 বড় ছোট, তার মানে কি এটা নেওয়া যাচ্ছে না, তার মানে আমরা 151 নেব। তাহলে 151 কে যদি আমরা হচ্ছে 36 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 36 কে 4 দ্বারা গুণ করে 4 6 24 4 হাতে থাকবে 2, 3 6 3 4 12 আর 2 কত 14, তাহলে 144 পাচ্ছি। তার মানে 36 কে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 দ্বারা যদি নেই তাহলে কিন্তু ঠিক হচ্ছে 144 হচ্ছে কাছাকাছি মান। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি আছে এক, এটা 4, তাহলে 4 হচ্ছে বড় 1 ছোট, তাহলে এখান থেকে 1 ধার নেব, নেওয়ার ফলে 11 হলো। 11 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত থাকতেছে এখানে? এখানে থাকতেছে কিন্তু হচ্ছে 7, আর এখান থেকে 1 ধার দিচ্ছে, তাহলে এখানে 4 আছে। 4 থেকে 4 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, আমাদের লেখার প্রয়োজন নেই। এখানে কি থাকবে 2 নামায় আনবো, কারণ 7 ছোট 36 বড়। তাহলে এখন 72 কি হচ্ছে কি 36 দ্বারা ভাগ করবো, আমরা জানি 36 দোকানে কত 72, তাহলে 72টা কিন্তু মিলে গেল। তাহলে আমরা হচ্ছে 1512 কে 36 দ্বারা ভাগ করে পাইলাম হচ্ছে কি 42, তার মানে এখানে কি হবে 42টি। এখানে দেখো সম্পূর্ণ মেঝেটা ঢাকতে 6 মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে হচ্ছে কিন্তু 42টি, এটা কিন্তু আমরা হচ্ছে কি বের করে ফেললাম, এই যে এখানে কিন্তু বের করে ফেললাম। তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তর 42টি। তাহলে আমরা কি করছি, প্রথমে মেজের ক্ষেত্রফলটা বের করে নিছি, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা কিন্তু তোমরা সূত্র, এটা কিন্তু মনে রাখবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু এটা সূত্র, এটা মনে রাখবা। এরপর এই ফলটা বের করার পর 6 মিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার কার্পেটের ক্ষেত্রফলটা বের করে নিছি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি এক বাহুর দৈর্ঘ্য এর উপর কি স্কয়ার হোল স্কয়ার, বা হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য যেহেতু সেম, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের সাথে আরেক বাহুর দৈর্ঘ্য গুণ দিলে কিন্তু আমাদের হচ্ছে কি ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। এই দুইটা ক্ষেত্রফল বের করার পর মেজের ক্ষেত্রফলকে হচ্ছে কি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করছি, তাহলে কিন্তু সংখ্যাটা চলে আসছে। এই যে 42টি কার্পেট কিন্তু লাগবে এই যে সম্পূর্ণ মেঝেটি দেখতে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা সর্বশেষ সমস্যায় চলে এসেছি। তো 6 নম্বর এখানে বলছে কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে এখানে 10 জনের বেশি কিন্তু শিক্ষার্থী আছে, তার মানে এখানে 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি কি চকলেট আছে। তাহলে অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চান, তাহলে কতজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন, এটা আমাদের বের করতে বলছে। তো এখানে দেখো সর্বোচ্চ কতজন শিক্ষার্থীদের মাঝে কলা, বিস্কুট এবং হচ্ছে কি চকলেট ভাগ করে দিতে পারবেন, এটা কিন্তু বের করতে বলছে। তার মানে কি আমাদের গসাগুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 42, 84 এবং হচ্ছে 105 এর গসাগুই কিন্তু হবে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা লিখি যে 42, 84 এবং 105 এর গসাগু হবে শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে সুতরাং আমাদের কি করতে হবে 42, 84 এবং 105 এর গসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে হচ্ছে কি 42, 84 এবং 105 এর হচ্ছে গসাগু বের করব। তাহলে এখানে 42, 84 আর হচ্ছে কি 105। তাহলে দেখো এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা হচ্ছে কি
সবগুলোকে ভাগ যায়, 2 দ্বারা 42 কে যায়, 84 কে যায়, 105 কে কিন্তু যায় না, কারণ শেষে বিজোড় সংখ্যা আছে, বিজোড় অঙ্ক আছে। তাহলে এখানে দেখো 3 দ্বারা যেতে পারে, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা জানি হচ্ছে কি 3 14 হচ্ছে কি 42, তাহলে 3 14 42, তাহলে 84 কে ভাগ করলে কত হয় আমরা জানি। 28 কে যদি হচ্ছে 3 দ্বারা গুণ করি, 3 8 24 আর 4 হাতে থাকবে 2, 3 দোকানে 6 আর 2 8, তার মানে কি 28 পাচ্ছি। এরপর হচ্ছে 105 কে যদি 3 দ্বারা হচ্ছে ভাগ দিই তাহলে 35 হচ্ছে। তাহলে দেখো এখানে 35 কে যদি আমি দেখাই, 35 কে যদি 3 দ্বারা গুণ করি, 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 3 কে 9 আর 1 10, তাহলে 105 মিলে গেল, তার মানে এখানে কত হবে 35। তাহলে আবার দেখো কত দ্বারা ভাগ যায়, 3 দ্বারা কিন্তু আর ভাগ যাচ্ছে না, 2 দ্বারা হচ্ছে 14 এবং 28 কে যায়, কিন্তু 35 কে যায় না, তার মানে আমাদের কি 7 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে। 7 দ্বারা যদি ভাগ দিই তাহলে 7 দোকানে কত হবে 14, তাহলে 4 সাথে কত 28, এরপর হচ্ছে 5 সাথে কত 35, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা 2 4 এবং 5 কে ভাগ যায়, 2 4 এবং 5 কে কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে আমাদের এখানে কি সমাপ্ত করতে হবে। এখন দেখো আমাদের গসাগুটা কি হবে, গসাগুটা হবে হচ্ছে এই যে সাধারণ যে গুণনীয়ক আছে, এই সাধারণ গুণনীয়ক গুলোর হচ্ছে কি বা হচ্ছে কি এখানে উৎপাদক যে আছে এটার হচ্ছে কি গুণফল, এখানে 3 এবং 7 এর হচ্ছে কি গুণফল, অর্থাৎ এগুলো কিন্তু হচ্ছে গুণ হবে না গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি সাধারণ মৌলিক যে উৎপাদক আছে এগুলোর হচ্ছে কি গুণফল হবে, তাহলে 2 4 এবং 5 কিন্তু গুণ হবে না। গসাগুর নিয়ম কিন্তু আমরা এর আগেও শিখছি এই অধ্যায়ে, তো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়। এখানে দেখো এটা কিন্তু গুণ হবে না, 3 এবং 7 এর গুণই হবে কি গসাগু। তাহলে আমরা সুতরাং গসাগু লিখতে পারি কত 3 গুণ 7 সমান হচ্ছে কত 21। এই যে 21 যে পাইলাম এটা কি পাইলাম, এটা কিন্তু আমরা শিক্ষার্থীর সংখ্যা পাইলাম। তার মানে এখানে 21 জন শিক্ষার্থীর মাঝে কিন্তু হচ্ছে কি এই যে কলা বিস্কুট এবং হচ্ছে চকলেট অবশিষ্ট না রেখে সমান ভাগে কিন্তু ভাগ করে দিতে পারবেন। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 21 জন শিক্ষার্থীদের বা শিক্ষার্থীর মধ্য কলা বিস্কুট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে 21 জন শিক্ষার্থীদের মাঝে কিন্তু সমানভাবে কি ভাগ করে দিতে পারবেন, যে কলা বিস্কুট এবং চকলেট, অর্থাৎ হচ্ছে 42টি কলা, 84টি হচ্ছে কি 84টি বিস্কুট এবং হচ্ছে কি 105টি চকলেট কিন্তু 21 জন শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে উত্তর 21 জন। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ের সকল সমস্যাগুলো কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই হচ্ছে কি আমাদেরকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।